আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কামনা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখানেই আছেন ভালো থাকেন। আর এই কামনা করা ছাড়া বর্তমানে আসলে উপায় নেই, কারণ দেশের যে অবস্থা, সাধারণ অধিকার আদায়ের জন্য লড়াইতে নেমে ছাত্রদের বা সাধারণ জনগণের যে অবস্থা হচ্ছে সেটা আর কি বলবো। এখন ভালো থাকা কামনা করা ছাড়া আর কিছু করার নেই। আমার তো কিছুই করার নেই, আমি কেবল কামনা করতে পারি, আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, আর কিছুই করার নেই আমার। তো দেশে যেন শান্তি ফিরিয়ে আসে সে কামনা করি। গত রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, শরীরটা খুব খারাপ যাচ্ছে আর মনটাও কেমন যেন উদাসীন উদাসীন করতেছে। কখন কি ভয়ঙ্কর খবর শুনবো, কার মৃত্যুর খবর শুনবো, এই অপেক্ষা বা এই আতঙ্কেই আছি। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহ আমাদের উপর সহায় হোক। আর যারা স্বজন হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, আল্লাহ সেই সব পরিবারদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আল্লাহ সবাইকে আল্লাহর কুদরতি হাতের ছায়া রাখুক, সেই প্রার্থনা করি। তো এই যে এই জিনিসপত্রগুলো যে বের করছি, এগুলো অবশ্যই আমার বাবার বাড়ি থেকে আনা। ডাটা, 2 ধরনের শাক, তারপর হচ্ছে গিয়ে পেয়ারা, অল্প কিছু পেয়ারা, লেবু, কাগজি লেবু, এগুলো আমাদের বাড়িতে আছে একটা গাছে, তো প্রচুর ধরে মাশাল্লাহ। তো সেখান থেকে দিয়ে দিয়েছে। আর তিতলির শরীর যেহেতু খারাপ, এখন অবশ্য আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই, আগের চাইতে ভালো। 23 তারিখে আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাবো, সবাই দোয়া করবেন যেন ভালো রিপোর্টটাই আসে। তো তার জন্য অবশ্য ডাবও পাঠিয়েছে। আর এগুলো পাঠিয়েছে বলতে মাইনে গিয়েছিল, তবে ছেলেকে পাঠিয়েছি। খুব আতঙ্কের মধ্যে ছিলাম, যেহেতু সারা দেশেই এখন আন্দোলন চলতেছে, রাস্তাঘাটে কী অবস্থা হয় না হয় সেই আশঙ্কায় থাকে সব, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা পরিবার। তো এই অবস্থায় ছেলেকে পাঠিয়েছিলাম বাড়িতে। আম্মার ওষুধ নিয়ে অবশ্য পাঠানো হয়েছিল। তো আসার সময় এগুলো আবার আম্মা দিয়ে দিয়েছে। তো সেগুলো আবার বের করে নিচ্ছি, যেটা যেখানে রাখা সেটা তো সেখানে রাখতে হবে, তার জন্য এগুলো। আর এই শাকগুলো হচ্ছে চাল কুমড়ার শাক, কেটে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দরভাবে। তো প্যাকেট করে দিয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো পানি টানি থাকতে পারে, পরে দেখলাম যে না, শুকনো শুকনোই। তার জন্য অবশ্য আবার পলিথিন ভরে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওগুলো হচ্ছে পুঁই শাক। আর আমাদের গাছে আনারস ধরেছিল, সেখান থেকে একটা আনারস দিয়ে দিয়েছিল, তো সেগুলো বের করে নিচ্ছিলাম। আর এগুলো তো একবারে ভেজাল মুক্ত, আর ভেজাল মুক্ত খাবার খেতে আসলেই ভালো লাগে। এই ভেজালযুক্ত পৃথিবীতে ভেজাল মুক্ত কিছু পেলে আসলেই ভালো লাগে। আর এই লেবুগুলো আগের, তাও বাড়ি থেকেই পাঠানো। তো যেগুলো একটু হলুদ হলুদ বেশি হয়ে গিয়েছে সেগুলো আগে খেয়ে নিতে হবে, আর ওইগুলো তো পরে খেলেই হয়ে যাবে। তো এগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি রেখে দিচ্ছি। এটা অবশ্য সন্ধ্যার সময়ের ভিডিও, কারণ আমার ছেলে তো একেবারে বিকেলবেলা এসেছিল, তাই সন্ধ্যা নামাজের পরে প্রতিদিনই রান্নাঘরে কিছু না কিছু কাজ করতে হয়। আর সেই কাজগুলো করতে গিয়ে আবার এই কাজগুলো করে নিচ্ছি বা এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই অংশটুকু হচ্ছে গিয়ে তারপরের দিনের দুপুরের অংশ। তো সকালবেলা নাস্তা খেয়েছিলাম ফাঁকিবাজি নাস্তা, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু রাতে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর ফজরের নামাজ পড়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তো ডাবের পুডিং সেট করেছি। তিতলি বলল যে ডাবের পুডিং খাবে, তো তার জন্য অবশ্যই এটা করা। তো সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আর কিছু ডাটা কেটে নিয়েছি যে এনেছিল সেখান থেকে, আর সাথে আলু আর পুঁই শাকগুলো কেটে নিয়েছি, সাথে 2টা আলুও দিয়েছি। আর অনেক দিন হচ্ছে পুঁই শাক খাওয়া হয় না, যেহেতু আমার ভাইও পুঁই শাক পছন্দ করেন না, আর খান সাহেবও পুঁই শাক পছন্দ করে না। একজনের হচ্ছে গিয়ে অ্যালার্জি, আর খান সাহেবের হচ্ছে গিয়ে গন্ধ, পুঁই শাকের গন্ধটা নাকি উনি সহ্য করতে পারেন না। আর হচ্ছে পাঙ্গাস মাছ, তো মাথার অংশটুকু দিয়ে রান্না করব শাকটা, আর মাছ দিয়ে রান্না করব ডাটাটা। পেঁয়াজটা এসব কেটে নিয়েছি, নারকেলও পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্য শেয়ার করব না, একটু একটু কেবল কী কী কাজ করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছ ভেজে নিয়েছি, তারপরে কিন্তু তরকারিটাও বসিয়ে দিলাম। আর মাছের সাথে দেখেন ডিমও রান্না করতেছি। কেউ এভাবে রান্না করেন মাছ ডিম একসাথে, আমাকে কিন্তু করতে হয়, যেহেতু আমার ছেলে মাছ খাবে না, তো সে ডিম খাবে, তাই তার জন্য ডিম দিয়ে দিচ্ছি। আর এই যে শাকটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছিল। এই শাকটা খেতে আমার কাছে এত ভালো লেগেছিল, আর অনেক দিন পরে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর রান্নাও চলতেছে, এই ফাঁকে আমি একটা কেক বানাবো। তো অরেঞ্জ কেক বানাবো, যেহেতু ঘরে মালটা আছে, আম্মাই দিয়েছিল বাড়ি থেকে মালটা। আপেল কেউই খাচ্ছে না, আর ফল অবশ্য তেমন একটা খাওয়া হয় না, এইসব আপেল মালটা টালটা এসব খাওয়া হয় না। তো ভাবলাম মালটাটা দিয়ে আমি কেক বানিয়ে নিই।
তো তার জন্য কিন্তু আমি আগে থেকেই অরেঞ্জ মানে মালটার উপরে বাকলটা গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে রসটা বের করে নিয়েছি, তারপরে যা যা কাজ করার মানে একটা কেক বানাতে যা যা করতে হয় সব কিছু করে নিয়েছি। আর অবশ্য অরেঞ্জ কেকের ভিডিও বা রেসিপি আকারে আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তো এটা একটা বড় মোটের মধ্যে দিয়ে দিলাম, এটা পরে কেটে নেওয়া হবে। তো আমারটা তো হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ ওভেন, তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে আগে প্রি হিট করে রেখে দিয়েছিলাম, তারপরে টাইমটা সেট করে আবার দিয়ে দিলাম যতক্ষণ লাগবে ততক্ষণের। তো 30-35 মিনিট লেগেছিল কেকটা হতে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেল, টেবিলের উপরে নিয়ে আসছি। আর এই হচ্ছে গিয়ে সে ডিম মাছ দিয়ে ডাটা রান্না করে নিয়েছিলাম। আর কেউ এভাবে করেন কিনা জানাতে পারেন। আর এই হচ্ছে গিয়ে আমার সেই প্রিয় শাক, আবার বলছি অনেক দিন পরে খেয়েছি, আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আমি আর আমার মেয়ে খেয়েছি, আর কেউই খায় নাই। তারপরে এই যে দেখেন আমি গোসল করতে যাব, এই ফাঁকে কিন্তু কেকটাও হয়ে গেল। তো বের করে রেখে দিলাম, একেবারে সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারতেছেন। ও গোসল করার আগে কিন্তু আবার আরেকটা কাজ করে নিয়েছিলাম, যেমন এই যে ঘরটা মুছে নিচ্ছিলাম। তো আমার কেকটাও হয়ে গিয়েছিল, ঘরটা মুছে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই, তারও কিন্তু জন্ডিস হয়েছে, তার শরীরটাও তেমনটা ভালো না। ফাঁকে একদিন এসে আমার সাথে দেখা করে গিয়েছিল, তো দেখা করতে আসা ভালোই হয়েছিল। আমি কিন্তু ওনার বাসা চিনি না, আর ফোন নাম্বারও উনি তেমন একটা ফোন ধরতে চায় না। তো তার জন্য উনি আসাতে ওনার বেতনটাও দিয়ে দিতে পেরেছি, আর হচ্ছে গিয়ে ওনার শরীরে কী অবস্থা সেটাও জেনে নিয়েছি। আর যতটুকু পেরেছি আমি আমার মতো করে সহযোগিতা করে নিয়েছি। তো যতদিন উনি আমাকে বলবেন যে উনি আসতে পারবেন না, ততদিন আমি ওনার অপেক্ষা করব। আর ওনার অসুখের সুযোগটা নিতে চাচ্ছি না, কারণ এই জন্য আমি অন্য লোকও নিচ্ছি না। আর আমি তার জন্যে কিন্তু কষ্ট হলেও ঘরটা মুছে নিই, কি আর করার। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিচ্ছিলাম, যদিও এই কাজটা করতে আমার খুবই মানে কষ্ট হয়, কোমরে ব্যথা লাগে, তারপরও কি আর করে নিতেই হচ্ছে। তো ঘরটাও মুছে নিচ্ছি। আর এইদিকে তো ঘর মোছার পরে আমি গোসল টোসল করলাম, নামাজ পড়লাম, খাবার খেলাম। তারপরে বিকেলবেলা বাচ্চারা বলতেছিল কিছু একটা খাবে, তো বললাম যে কেকটা তাহলে কেটে নেওয়া হোক। তো এই যে খান সাহেব কেটে নিচ্ছিল, আর এটা উনি বললো এতদিন তো একভাবে স্লাইস করে খেয়েছো, এবার অন্যভাবে খাও, একটু কিউব কিউব করে তোমাদেরকে কেটে দিই। তো এই যে উনি দিলেন। আর এই যে দেখেন কেকটা কেমন হয়েছে, খেতেও মজা হয়েছিল, কারণ ফ্রেশ মালটা দিয়ে করা, তার জন্য। তারপরে ওরা বলতেছিল যে ডাবের পুডিংটা এখনই কেটে ফেলো, তার জন্য ডাবের পুডিংটাও কেটে নিচ্ছি। তো মেয়ে নিয়ে আসলো, ওকে আবার আমি ট্রেটা এইভাবে ধরছিলাম, এই জন্যেই মেয়েকে বলেছিলাম যে ট্রেটা তো সেল করে পড়েছিল, তুমি ধুয়েছো কি না? তো বললো যে আমি পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে এনেছি। তার জন্য আমি আবার হাত দিয়ে একটু পরীক্ষা করে নিলাম, এই জন্যই দেখতে পেলেন আমি হাতটাকে ঘষে নিচ্ছি। তারপরে ওই কিন্তু এই যে ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে কাটতে দেরি, এটার উপর হামলে পড়তে আর দেরি হলো না। তো অবশ্যই এর মাঝখানে কিন্তু আমরা কেক খেয়েছি, তারপরে পেয়ারা খেয়েছি লবণ মরিচ দিয়ে, ঝালও লেগেছিল, তার জন্য অবশ্যই পুডিংটা কাটা হয়েছিল। তো আমরা যেহেতু 4 জন, তো 8 পিস করে নিয়ে এলাম, তো একজনে 2 পিস করে খেয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখেন হামলে কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। আমি বললাম যে আমি একটু ভিডিও করে নিই, কিন্তু সেই সুযোগটাও কিন্তু দিচ্ছিল না। সবাই সবার মতো করে খেয়ে নিচ্ছিল, কারণ এত ঝাল লাগছিল, কারণ মরিচের গুঁড়া লবণ দিয়ে পেয়ারা খেয়েছিল, তার জন্যে। তো সবাই খেয়ে নিচ্ছে, তারপর আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খারাপ না, ভালোই লেগেছিল। আর এখন তো প্রচণ্ড গরম পড়তেছে, কি আর করা। আর এই প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎও চলে যাচ্ছে। আর আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা বা বাচ্চারা রাস্তায় কি অবস্থায় আছে, আমি দোয়া করি একটু যেন হালকা বৃষ্টি হয়, তাতে যদি একটু স্বস্তি হয় বাচ্চাদের, আর নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাচ্চারা তো এমনিতেই আন্দোলনে আতঙ্কের মধ্যে আছে, তার মধ্যে আবার এত গরম। আর আমাদের প্রধানমন্ত্রীর মনেও যেন একটু আল্লাহ রহমত দান করেন, উনি যেন বাচ্চাদের এই দাবিটা মেনে নেন, এটা আমাদের জন্য মঙ্গলজনক। আর এটা তো ওদের একটা অধিকার, ওরা চেয়ে নিচ্ছে, উনি দিচ্ছে না কেন ঠিক জানি না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।